আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ ক্যারিয়ার পয়েন্ট পাবনা। আমরা 47তম বিসিএস প্রিলিমিনারি গণিত অংশের এখানে সমাধান করব, যা গত 2 দিন আগে 19 সেপ্টেম্বর 2025 সালে অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখানে 4 নং সেটের 4 নং সেটের প্রশ্ন সমাধান করব, যেটা 61 দিয়ে শুরু হয়েছিল। তো প্রথম প্রশ্নটা দেখি। 0.6 পৌনপুনিককে 0.9 পৌনপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটা সঠিক? এখন এটা সরলীকরণ মডেল টেস্ট। 7 নম্বর প্রশ্ন হলো, তো একটু বলে নেই, এখানে আমাদের যে 15টা ম্যাথ ছিল, তা 15টাই আমাদের করানো থেকে কমন আসছে, হুবহু অথবা সিমিলার একই রকম। তো আমরা এখানে সবগুলোই দেখানোর চেষ্টা করবো যে কোনটা কোন শীটের বা মডেল টেস্টের কত নম্বর ম্যাথ। তো এখানে সরলীকরণের সব 7 নং প্রশ্নের অনুরূপ দেখেন, এটা একদম হুবহু আসছে, মানে একদম সিমিলার আর কি। তো একটু দেখানোর চেষ্টা করি। মডেল টেস্ট সরলীকরণ, এই যে দেখেন সরলীকরণ 7 নম্বর। 0.27 পৌনপুনিককে ভাগ করতে হবে 0.5 পৌনপুনিক দ্বারা। তো এটা হুবহু না আসলেও একদম সেম। তো আমরা একটু এটা করার চেষ্টা করি। দেখেন, পৌনপুনিক 0.6 পৌনপুনিককে ভাগ করতে হবে হলো 0.9 পৌনপুনিক দ্বারা। তো পৌনপুনিক কি জিনিস? পৌনপুনিক হলো একই সংখ্যা বারবার আসে। তো পৌনপুনিক ওঠানোর টেকনিক এখানে বা বিস্তারিত বলতে চাচ্ছি না, একটু অঙ্কটা করি আর ব্যাখ্যা দিই। দেখেন, 0.6 পৌনপুনিক, তাহলে এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের পৌনপুনিক উঠাতে গেলে প্রথমে মূল সংখ্যা 6 বিয়োগ পৌনপুনিক ছাড়া যা থাকবে উইথাউট পৌনপুনিক, এখানে জিরো আছে, জিরো ভাগ যতগুলোর উপর পৌনপুনিক ততগুলো 9, এবং দশমিকের আগে আর আমরা দেখবো না, দশমিকের পরে যত পৌনপুনিক সংখ্যার আগে যদি কোনো সংখ্যা থাকে যার উপর পৌনপুনিক নেই, ঠিক ততগুলো শূন্য। এখানে যেহেতু একটাও এরকম সংখ্যা নেই, তাহলে আর শূন্য হবে না। ভাগ 0.9, এটাকে আমরা বলতে পারি 9 মাইনাস প্রথমে মূল সংখ্যা, তারপরে ওই তো পৌনপুনিক ছাড়া যা, ভাগ যতগুলো পৌনপুনিক ততগুলো 9, এবং দশমিকের পরে পৌনপুনিকের আগে কোনো সংখ্যা নাই জন্য শূন্য হবে না। তাহলে দেখেন, এটাকে আমরা বলতে পারি 6/9, 9/9। তাহলে 6/9 ভাগকে যদি গুণ করে দেয়, 9 উল্টে যাবে, 9 কেটে দিলাম। 6/9, 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে আমরা পেলাম 2/3। এটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। এখানে এইভাবে কোনোটাই নাই, পৌনঃপুনিক আকারে আছে। তাহলে আমরা যদি 3 দিয়ে 2কে ভাগ করি, যাচ্ছে না দশমিক, তাহলে একটা শূন্য নেব। 3×6 = 18, 2 যাচ্ছে না, তাহলে একটা শূন্য নিব। 3×6 = 18, 2 আবার শূন্য নেব, 18, 2। এভাবে সারা জীবন শুধু যদি আমরা করতে থাকি, শুধু 6 6 6 আসবে। তো এটাকেই আমরা পৌনঃপুনিক হলো একই সংখ্যা, যে সংখ্যাটা বারবার আসছে আমরা বারবার না লিখে সেটার উপর পৌনঃপুনিক দিয়ে দেবো। এইটা হলো আমাদের অপশন কতে আছে, এটা হলো অ্যান্সার 0.6 পৌনঃপুনিক। আচ্ছা, আমরা এখন 2 নম্বর প্রশ্নটা দেখি। যদি কোনো বর্গক্ষেত্রের যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত, শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে? এটা চতুর্ভুজ শীট 23 নম্বর, একদম হুবহু আসছে। আমরা একটু দেখাই। আসলে হুবহু আসুক বা না আসুক, আমরা যেভাবে ম্যাথ করেছি সব ম্যাথই পারা সম্ভব। সব বই থেকেই কমন পড়বে, এটা আসলে বলার অবকাশ নেই, সব বই থেকেই কমন পড়বে। কিন্তু আমরা মাত্র কিছু ম্যাথ দিয়ে একটা শীট করে সেখান থেকে আমরা প্রায় সবই কমন ফেলেছি। একটু দেখানোর চেষ্টা করি। এটা ছিল চতুর্ভুজে, এই যে চতুর্ভুজের 23 নম্বর ম্যাথ, যদি বর্গক্ষেত্রে 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত, উত্তর 21%। তো আমরা কিভাবে হয় একটু দেখি। এটা অনেকভাবে করা যায়। আমরা যদি একটা শর্টকাট সূত্র জানি, পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধির সূত্র, a + b
প্লাস এ বি ভাগ 100। তাহলে 10% বৃদ্ধি মানে কি? 10 + 10। এখন একটা বর্গক্ষেত্র এক বাহু 10% বৃদ্ধি করলে চারপাশেই তার 10% অটোমেটিক বেড়ে যাবে। এজন্য দুই দুই দিকে বেড়ে যাবে অটোমেটিক। 10 + 10, 10 × 10 ভাগ 100। তাহলে 20 + 1, 21%। যেহেতু পজিটিভ তাহলে 21% বৃদ্ধি। উত্তর ক এটা। এখন আমরা যদি অঙ্কের মতো করি, যে একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু যদি 10% বৃদ্ধি পায়, আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 10 করে, 10 করে, তাহলে তার ক্ষেত্রফল হবে 10 স্কোয়ার, মানে 100। এখন প্রত্যেকটা যদি 10% বৃদ্ধি পায়, 10-এর 10% হলো 1, তাহলে 11 বর্গক্ষেত্রে তখন প্রত্যেক বাহু 11 হয়ে যাবে। তখন 11 স্কোয়ার করলে হয়ে যাবে হলো 121। তাহলে দেখেন 100 থেকে বৃদ্ধি পাচ্ছে 21, তার মানে হলো 21%। পরের ম্যাথটা করার চেষ্টা করি। 100 টাকা 10% হারে 5 বছরের বিনিয়োগ করার জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা? খুবই সহজ ম্যাথ, যে চক্রবৃদ্ধি সুদ বের করব এবং সরল সুদ বের করব, পার্থক্য কত টাকা। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যদি 1 বছরের জন্য হয় তাহলে কোনো পার্থক্য হয় না, কিন্তু এখানে 5 বছরের জন্য অবশ্যই পার্থক্য হবে, কারণ চক্রবৃদ্ধি সুদ হলো সুদের উপর সুদ। আমরা দেখানোর চেষ্টা করি এটা সুদ কষা অধ্যায়ে। আমরা দেখতে পাচ্ছি যে সুদ কষা অধ্যায়ের 42 নম্বরের অনুরূপ শীট থেকে আসছে, দেখি। সুদ কষা অধ্যায়ের 42 নম্বরের অনুরূপ, এই যে বার্ষিক 10% হারে 1,000 টাকা 2 বছর পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? আপনারা দেখতে পাচ্ছেন একদম সিমিলার। আমরা এটা করার চেষ্টা করি। আমরা যদি প্রথমে চক্রবৃদ্ধির সুদ বের করতে চাই, যেহেতু এটা একটু বড় হবে, চক্রবৃদ্ধির সুদ সরল সুদের চেয়ে বেশি হবে, তাহলে চক্রবৃদ্ধির মূলধন C = P 1 + R/100 N। এখানে পি হলো তার মূলধন আসল টাকা যেটা 100, 100 টাকা। 1 + 10%, মানে আর এর মান 10/100, এন হলো 5 বছর। এখান থেকে আমরা চি মানে চক্রবৃদ্ধির সুদ এবং আসল একসাথে বের হবে, মূলধন বের হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 100, 10 যদি নেই লসাগু, তাহলে 10 × 1 = 11/10 5। তাহলে আমরা পাচ্ছি 11/10 কয়বার? 5 বার। আমরা যদি এখানে দুইটা কেটে দেই, তাহলে উপরে পেলাম 11, 11 পেলাম কয়বার? 5 বার। তাহলে 11 যদি 5 বার পাই আমরা, 11 × 11 121, আর একটা 11 × 11 দিলাম 121। এটা যদি গুণ করি তাহলে কত হবে? 1 × 1 = 1, 2 × 1 = 2, 2 × 1 = 2, 4, 1 × 1 = 1, 1 × 1 = 2, 2 × 2 = 4, 6, 2 × 1 = 2, 2 × 1 = 2, 4, 1, 1। এর সঙ্গে যদি আরো 11 দ্বারা আমরা গুণ করি তাহলে পাচ্ছি 1, 4, 6, 4, 1, 1, 4, 6, 4, 1। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি হলো 1, 5, 6 × 4 = 10, শূন্য হাতে 1, 6 × 4 = 10, শূন্য হাতে 1, 1, 1 ছিল 11, 11-র 1 হাতে 1, 4 × 1 = 5, 1 × 6 হাতে নাই 1। তাহলে আমরা পাচ্ছি 161.051। এটা দিয়ে আমরা ভাগ দিচ্ছি কয়টা? 1, 2, 3, 1, 2, 3। তাহলে এখন আমাদের যেহেতু 1,000 দেওয়া ভাগ 3 ঘর আগে দশমিক, তাহলে আমরা পাচ্ছি 161.051। এটা হলো চক্রবৃদ্ধির সুদ এবং আসল। চক্রবৃদ্ধি সুদ এবং আসল, এখান থেকে যদি আমি চক্রবৃদ্ধি সুদ চাই,
চক্রবৃদ্ধি সুদ চাই, তাহলে সুদ আসল যে 161.05 এর সঙ্গে আমরা চক্রবৃদ্ধির যে আসল টাকাটা আমরা 100 টাকা বিয়োগ করলে পাচ্ছি 61.05 টাকা চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা দেখি সরল সুদ কত এটা। তাহলে সরল সুদ, যেটা সরল সুদ, আই সমান পি এন আর ভাগ 100। তাহলে পি এর মান 100 টাকা, এন হলো 5 বছর, আর হলো 10%, 10/100। তো কেটে গেলাম, তাহলে 50 টাকা। তাহলে সরল সুদ পেলাম 50 টাকা, সুতরাং সুদের পার্থক্য 61.05 মাইনাস 50, 11.05 টাকা। এটা অ্যান্সার, অপশন খ হলো অ্যান্সার। ম্যাথটা একটু বড় মনে হলেও আসলে খুব কঠিন না। আমরা পরেরটা চেষ্টা করি। 64 নম্বর, এক্স সমান √5 যোগ √3 হয়, তবে x³ + 8/x³ এর মান কত? এটা আমরা দেখতে পাচ্ছি বীজগণিত শীট 1 থেকে, বীজগণিত 1 থেকে আসছে শীট 49 নম্বরের অনুরূপ, মানে কাছাকাছি। আমরা একটু দেখার চেষ্টা করি। algebra 1, 49। আসলে এই টাইপের ম্যাথ আমি অনেক করাইছি ক্লাসে। এই যে 49 না কত নম্বর দেখলাম, একটু দেখে নিই। মনে হচ্ছে একটু ভুল হচ্ছে। টাইপ মিস্টেক হয়েছে মেবি। এই যে এখানে 46 আমরা এই ম্যাথ পাবো। 46 যদি করি তবু আমরা এই অঙ্কটা করতে পারবো 46 বুঝতে পারলে। এবং আরো আছে, আমরা যদি 32 করি তবু এই ম্যাথটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা একদম হুবহু আসেনি, কিন্তু আমি এই টাইপের ম্যাথ অনেকগুলো করাইছি। আমরা একটু সামনে আগাই। যে এক্স সমান √5 যোগ √3, এক্স সমান √5 যোগ √3 হলে আমার বলছে হলো x³ + 8/x³ এর মান কত। তো আমরা যদি এটাকে করি x³ + 8 কে যদি 2/x তার হোল কিউব করি, তাহলে আমার 2/x এর মান দরকার। তো আমরা এটাকে যদি 1/x করি আগে, তাহলে আমরা ব্যস্তানুপাতিক দেখি। √5 প্লাস √3, সরি, ব্যস্তানুপাতিক হবে 1√5 প্লাস √3। তাহলে আমরা জানি যে এই আকারে থাকলে আমরা হরে যেটা আছে সেটা লব এবং হরের সঙ্গে গুণ করবো, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা উপরে গুণ হবে 1 √5 মাইনাস √3 দ্বারা, নিচে যা ছিল আগে ওটা লিখে নেই, √5 মাইনাস √3 দ্বারা গুণ হবে। তাহলে এটা √5 মাইনাস √3, এখানে a+b, a-b, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি √5² মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে উপরে পেলাম √5 মাইনাস √3, এখানে পেলাম 5 - 3। তাহলে √5 - √3/2। এখন আমাদের তো দরকার 2/x। তাহলে এটাকে যদি আমরা 1/, এটা যদি আমাদের 1/x হয়, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে √5 - √3/x, সরি, 2, যেহেতু আমরা 2 দ্বারা গুণ করতে, এটা কেটে যাবে, √5 - √3। তাহলে আমরা পেয়ে গেলাম, এক্স এর মানও পেয়ে গেছি এবং √5
সরি, 2/x এর মানও পেয়ে গেছি। এখন আমরা এটা যদি এটা একটু আগাই দেখি কি হয়। এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের এ প্লাস বি দরকার, তো এখান থেকে আমি পাবো x প্লাস 2/x এর মান, x এর মান হলো √5 প্লাস √3 প্লাস 2/x এর মান হলো √5 মাইনাস √3। √3 কেটে গেল, 2√5। তাহলে এখানে আমরা পাচ্ছি 2√5 কিউ মাইনাস 3 x কেটে গেল ইন্টু 2 ইন্টু 2√5। 2√5 মানে কি, 2 কিউ মানে 8, 5 √5 কিউ মানে 5√5 মাইনাস 6 12√5। তাহলে এখানে পেলাম 40√5 মাইনাস 12√5 ইকুয়াল টু 28√5। এটার উত্তর অপশন গ। আমরা আর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথের দিকে আসছি। 65 নম্বর যেটা আসছিল, x-5 √<2 হলে, মডুলাস অফ x-5 <2 হলে বলছে এক্স, এক্স হলো ন্যাচারাল নাম্বার, অসমতাটির সমাধান সেট করো। আমাদের শুধু সমাধান বলেনি, সমাধান সেটের কথা বলেছে। তো আমরা জানি যে, আচ্ছা এটা আমরা দেখি অসমতার শীট থেকে আসছে, 13 13 একের অনুরূপ। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই টাইপের প্রায় সবগুলোই, এই যে 1 থেকে 4 পর্যন্ত আমাদের এই ম্যাথ। তো আমরা একটু করার চেষ্টা করি। x-5 <2 এই আকারে যদি থাকে মডুলাসের মধ্যে, তাহলে এটা সমাধান করতে গেলে আমরা লিখতে পারি, সূত্র হলো -2, মাইনাস এর পাশে আসবে, x-5 <2। কারণ আমাদের মূল সূত্র হলো a+xb<c। যদি থাকে তাহলে আমরা বলতে পারি -c <a+xb<c। তাহলে এখানে আমরা দেখি আমাদের এক্স দরকার, মূলত এক্স দরকার। তাহলে -5 আছে, +5 যোগ করে দেবো, -2 +5, x-5 +5, ও সব পাশে আমরা 5 যোগ করে দিয়েছি। তাহলে +3 এখানে x 7। তাহলে আমরা পাচ্ছি এক্স এর মান 3 থেকে বড়, এক্স এর মান 3 থেকে বড়, আবার এক্স এর মান 7 থেকে ছোট। এক্স এর মান 3 থেকে বড় এবং এক্স এর মান 7 থেকে ছোট, মানে এক্স এর দুইটা মান পাচ্ছি, 3 থেকে বড়, এবং সেটা কিসে হবে, ন্যাচারাল নাম্বার মানে পূর্ণ সংখ্যায় হবে, স্বাভাবিক সংখ্যায় হবে। এন হলো সকল অখণ্ড ধনাত্মক সংখ্যার সেট, এবং সমাধান সেট করতে বলছে। যদি সমাধান সেট না করতে বলতে, শুধু সমাধান করতে বলতো, তাহলে এটার অ্যান্সার হতে হলো 3 7। আর যেহেতু এখানে আমাদের ইকুয়াল না, ইকুয়াল থাকলে এটা অ্যান্সার হতে হলো এটা হলো ওপেন ব্যবধি, খোলা ব্যবধি, এটা হলো বদ্ধ ব্যবধি, তখন এটা হতো। যেহেতু আমাদের সেট নির্ণয় করতে বলছে, তাহলে আমরা 3 থেকে বড়, 7 থেকে ছোট আমরা, এবং সেটা পূর্ণ সংখ্যায় হবে, ন্যাচারাল নম্বর অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে সেটা পাচ্ছি। সেট হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3-এর থেকে বড় 4 5 6। তো উত্তর গ। তারপরে 66 নম্বর, 5x³ -2x² +x+k এর একটি উৎপাদক যদি x-3 হয়, তবে k এর মান কত। এই টাইপের আমি অনেক ম্যাথ করেছি, অনেকগুলো। তো আমরা একটু দেখো, যেটা ফাংশন অধ্যায় 57 58 নম্বরে অনুরূপ। সূচক, লগারিদম ও ফাংশন এখানে আমরা পাবো। এই যে এখানে আমরা 57 58 59 এই সবগুলো আমাদের, এই যে সবগুলো এই সেম ম্যাথ। তো আমরা একটু ওটা করার চেষ্টা করি।
এটা কি এখানে আমরা, এটা একটা বহুপদীর উৎপাদক, এক্স কিউ আছে ঘাত 2 এর উপরে, এবং একটি উৎপাদক যদি এক্স মাইনাস 3 হয়, একটি উৎপাদক সেটা সমান আমরা 0 ধরবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান একটা মান পাবো, সেই মানটাই এখানে এক্স কিউ মাইনাস 2x² প্লাস এক্স প্লাস কে সমান 0 এখানে বসাই দিলে আমরা কে এর মান বের করতে পারবো। 5 গুণন 3q মাইনাস 2 3² প্লাস 3 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে 5 3q মানে কত, 27, -2 9 প্লাস 3 প্লাস কে ইকুয়াল টু 0। 5 27, 5 7 35, 5 5 গুণ 10 13, -18 প্লাস 3 যোগ কে ইকুয়াল টু 0। তাহলে 135 থেকে 15, 18 -18 প্লাস 3 -15, তাহলে 120 প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং কে এর মান -120। অঙ্কটা খুবই সহজ, অপশন গ। 65 নম্বর, এটা সিরিজের ম্যাথ থেকে আসছে। ধারা নিচের কোনটি ফাঁকা জায়গায় বসবে, সেটের 11 নম্বরের একদম অনুরূপ আসছে, আমরা একটু দেখি। সেট, সরি ধারা, অনুকম্প বা ধারা 11 নম্বর। এই যে 81 27 লুপ্ত সংখ্যাটি কত হবে? আমরা একটু দেখি। 200, সবার মধ্যে একই বৈশিষ্ট্য থাকতে হবে। ঠিক না? আমরা যদি এদিকে যাই তবু পারবো, এদিক দিয়ে গেলেও পারবো, সমস্যা। এদিক দিয়ে যদি যাই 1 3 9 3 করে করে গুণ হয়েছে, তাহলে এটা 27। আর যদি এদিক দিয়ে যাই, আমরা 81 থেকে 243 থেকে 81 আসছে মানে 3 দ্বারা ভাগ হয়েছে, এটাকে আমরা 3 দ্বারা যদি ভাগ করি, 81 কে 27, 27 কে 3 দ্বারা ভাগ করলে 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1। আর এদিক দিয়ে যদি যায় তাহলে গুণ হয়েছে, এদিক দিয়ে গেলে ভাগ হয়েছে, তাহলে এটা উত্তর খ। 68 নম্বর, যদি লগ এক্স 324 যদি 4 হয়, এক্স এর মান কত, এটা লগারিদম শিট 22 নম্বরে হুবহু আসছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। 22 নম্বর লগারিদম থেকে আসছে। এই যে একদম একদম হুবহু আসছে। লগ এক্স 324 সমান 4 হলে এক্স এর মান 3√2। লগ এক্স 324 সমান 4 হলে এক্স এর মান কত, আমরা এটা ক্ষেত্রে জানি যে লগ উঠে গিয়ে এক্স ওই পাশের মানটা এই পাশে পাওয়ার হয়ে যাবে, এবং 324টা পরের জায়গা চলে যাবে। তাহলে x4, 324কে এমন কিছু করব যার পাওয়ার 4 হয়। আমরা যদি অপশন দেখি তাহলে সহজে বের করতে পারবো, অপশন ছাড়াও পারবো। আমরা অপশন ছাড়া একটু দেখার চেষ্টা করি। যে কোনো সংখ্যা আমরা এটা এই গঠনটা দিতে পারবো। প্রথমে লসাগু করতে হবে, যেহেতু এটা জোড় সংখ্যা 2 দ্বারা যাবে 162, আবার 2 দ্বারা যাবে 81, এখন 2 দ্বারা যাবে না যেহেতু বিজোড় সংখ্যা, 3 দ্বারা যাবে 27, 3 দ্বারা যাবে 9, 3 দ্বারা যাবে 3, 3 দ্বারা যাবে 1। তাহলে আমাদের এই এক দরকার নেই আসলে। 2 পেলাম কয়টা, 2টা, 3 পেলাম 4টা। এখানে আমাদের পাওয়ার যেহেতু 4 আছে, আমাদের এখানে 4 করতে হবে। তাহলে কোনো পূর্ণ সংখ্যাকে যদি বর্গমূল করে দেই, তাহলে পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাবে, মান একই থাকে। যেমন √2² মানে 4, যদি আমরা √2 4 করে দেই, তাহলেও এটা 4 আসবে। কারণ কি, √2 গুণন √2 দুইটা √2 মানে 2, 2 4। তাহলে পূর্ণ সংখ্যাকে বর্গমূল করলে পাওয়ারটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমরা পেলাম √2, পূর্ণ সংখ্যাটা আগে লিখতে হয় 3√2 4। তাহলে এটা হলো 3√2 4, এবং সূচকে কি আমরা পাওয়ার একই হলে বাদ দিয়ে দিতে পারি 3√2। এটা হলো অ্যান্সার, অপশন ক। 69 একটা গুণোত্তর ধারা থেকে আছে। ধারা অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট। একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, দশম পদটি কত? তাহলে প্রথম পদটি 27, দ্বিতীয় পদটি 9। প্রথম পদটি 27, দ্বিতীয় পদটি 9 হলে এই ধারাটির
দশম পদটি কত? তো আমরা এটা চাইলে সূত্র দিয়েও করতে পারি, একদম ইজিলি সূত্র ছাড়াও করতে পারি, যেহেতু গুণোত্তর অনুক্রম এবং এটা আসছে কি 11 নম্বর, একটু আগে যেটা দেখাইছি সেম। দেখেন এটা যেহেতু গুণোত্তর ধারা, আমরা আগে দেখতে হবে যে একটা পদ থেকে আরেকটা পদে কি কি ঘটেছে। 27 থেকে 9 গেছে, তার মানে কি 3 দ্বারা ভাগ হয়েছে। 3 দ্বারা ভাগ, আমরা তাহলে প্রত্যেকটা পদকে যদি 3 দ্বারা ভাগ করি, 27-এর পরে 9, 9কে যদি 3 দ্বারা ভাগ করি 3, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 1কে যদি 3 দ্বারা ভাগ করি 1/3, 1/3কে যদি 3 দ্বারা ভাগ করি 1/9, 1/9কে 3 দ্বারা ভাগ করলে 1/27, 1/27কে 3 দ্বারা ভাগ করলে 1/81, 1/81কে 3 দ্বারা ভাগ করলে 81 গুণন 3, 3 একে 3, 3 আষ্টা 24, 243। দেখি কয়টা পদ গেল, 1 2 3 4 5 6 7 8 9, আর একটা পদ আমাদের দশম পদ চেয়েছে। তাহলে 143কে যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 কে 7, 729। এইটা হলো আমাদের অপশন গ, আমাদের অ্যান্সার। আমরা এইভাবে সহজেই করতে পারি, আবার চাইলে সূত্র দিয়েও করতে পারি। এখানে প্রথম পদ এ সমান 27, সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর ধারা সাধারণ অনুপাত পাবো আমরা। আর সমান কত? সাধারণ অনুপাত হলো যে কোনো পদ ভাগ তার আগের পদ, এখানে মাত্র দুইটা পদ আছে, 9/27, 1/3। তাহলে সূত্র হলো, সুতরাং দশম পদের সূত্র হবে হলো K/n-1। এন হলো দশম পদ মানে 10, এ হলো 27, আর হলো 1/3, 10 - 1, 27, 1/3, 9। তাহলে এটা আমরা বলতে পারি 27 1/39। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 27/39, 27 মানে 3 কিউ 39। এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে, তিনটা এখানে 9টা, তার মানে 1/36, 36 মানে 1/729। এইভাবে একটু জটিল বড় হয়ে যাচ্ছে, আমরা খুব সহজে করতে পারছি। একটি বৃত্তের একটি বৃত্তস্থ বর্গের একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহু 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? এটা আমাদের বৃত্ত শীট থেকে 24 নম্বরের 15। আমরা একটু দেখানোর চেষ্টা করি। বৃত্ত 24, এই যে বৃত্ত 24, 16 মিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে অন্তর্লিখিত হয়েছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখন বর্গক্ষেত্রের বাহু না দিয়ে পরিসীমা দিছে, আমরা জানি বর্গক্ষেত্রের 4 বাহুর যোগফলে তার পরিসীমা। তাহলে 4 বাহু যদি 4 হয়, 4 বাহুর পরিসীমা যদি যোগফল যদি 16 হয়, এক এক বাহু 4 করে, তাহলে বলতে পারতে বর্গের বাহু হলো 4। কিন্তু আমাদের এখানে চেয়েছে হলো বর্গের প্রত্যেক বাহু 2, পরিসীমা তাইলে কত? 4 2 8। তো সেভাবে না চেয়ে আমাদের এখানে সরাসরি বাহু দিয়ে দিয়েছে, একটা বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহু হলো 2 করে, 2 করে বর একটি বৃত্তস্থ বর্গে, তার মানে এই বর্গটা হলো বৃত্তস্থ। আমরা একটু চিত্রটা আগে আঁকাই, একটা বৃত্ত আঁকাই, তার মধ্যে একটা বর্গ। বৃত্তস্থ বর্গ মানে বৃত্তের মধ্যে বর্গ, যার বর্গের প্রত্যেক বাহু 2, বর্গের যেহেতু তাহলে প্রত্যেক বাহু সমান হবে 2, হলে ওই বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের এটা হলো বৃত্তের কেন্দ্র। বৃত্তের ক্ষেত্রফলের সংজ্ঞা আমাদের জানলে অঙ্কটা সহজ হবে। বৃত্তের ক্ষেত্রফল হলো πr², আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ, যদি আমাদের বৃত্তের মধ্যে বর্গ থাকে তাহলে আমরা জানি যে বর্গের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। কিভাবে? এই যে বর্গের, এটা এটা যদি বর্গের পুরা কর্ণ হয়, এটা আবার একটা বৃত্তের
ব্যাস, কারণ কেন্দ্রগামী যেটাই হলো বৃত্তের ব্যাস। এটা যদি বৃত্তে বর্গের কর্ণ হয়, এটা আবার একই সাথে বৃত্তের ব্যাস, মানে বৃত্তের ব্যাস মানে হলো 2r, বর্গের কর্ণ মানে √2 গুণন এক বাহু। তাহলে এখানে আমরা √2 এক বাহু কত, 2 সমান 2r, 2 কেটে গেলাম, সুতরাং আর এর মান আমরা পেয়ে গেলাম √2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো √2, সুতরাং ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই r², পাই √2 স্কোয়ার, রুট এবং স্কোয়ার উঠে গেলে পাই গুণন 2, তাহলে বলতে পারি 2 পাই, এত বর্গ একক। অপশন খ। আবার এখানে আমরা একটু যদি দেখি, এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার এটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজটাকে যদি আমরা এক্স ধরি পুরাটাকে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা এক্স এর মান পাবো √2 গুণন এক বাহু 2 পাবো। তো আমরা একটু করে দেখবো এটা। 71 নম্বর, 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? এটা আমাদের সময়ও কাজের 25, 29, 30 এর অনুরূপ। আমরা একটু দেখি। সময়ও কাজ, পঁচিশ, 29, 30, এই যে 25, 10 জন লোক এক- একটি কাজ, sorry, 28, দেখি 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, 9 জন শ্রমিক আয় করবে কত দিনে? তারপরে এই যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট লাগে, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট লাগবে? তারপরে 2 জন টাইপিস্ট 2 দিনে, 2 জন টাইপিস্ট 2 মিনিটে টাইপ করে 2 পৃষ্ঠা, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন লাগবে? একদম সেম। আমরা একটু করার চেষ্টা করি। এখানে আমরা এনডিএস ফর্মুলা করব। M1 D1 H1/W1 ইকুয়াল টু M2 D2 H2/W2। এটা হলো MDH ফর্মুলা। এমটা হলো ব্যক্তি, ব্যক্তি বা মানে ব্যক্তিবাচক আর কি, যেটা প্রাণী, ইঁদুর বিড়াল এগুলো হতে পারে ব্যক্তি। ডি হলো ডে, মানে দিন। এইচ হলো আওয়ার, মানে ঘন্টা অথবা মিনিট, যাই হোক মিনিট। ডাব্লু হলো কাজ, কতটুকু কাজ করে। তো এখানে যে কোনোটা মিসিং থাকতে পারে, কিন্তু ব্যক্তি থাকবে এখানে, দিন বা ঘন্টার যে কোনোটা মিসিং থাকতে পারে। তো আমরা একটু দেখি যে 4 জন, এই সূত্রে 4 জন তাঁতি, মানে M1, 4 জন তাঁতি 4 দিনে, ডে ডি, 4 দিনে 4টি মাদুর, এই 4টি মাদুর তৈরি করতে পারে, এটাই তার কাজ, তৈরি করাটাই তার কাজ। তাহলে 4 দিয়ে ভাগ, ইকুয়াল টু একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারে? তাহলে এটা তার কাজ কতটি জানি না, এক্সটি। তাহলে 4 4 কেটে গেল, 4 2 গুণ 8। তাহলে আমরা পেলাম কত, 1 = 16/x। সুতরাং x সমান 16টি। অপশন গ। 72 নম্বর, স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে, যে 0 0 0 0 মানে হলো, এই হলো 0 0 মূল বিন্দুগামী, মূল বিন্দু, এবং 3 3 এক্স অক্ষের দিকে 3, ওয়াই অক্ষের দিকে 3, সরলরেখার সমীকরণ কোনটা? তো সরলরেখার, যেহেতু এটা মূল বিন্দুগামী, আচ্ছা তার আগে আমি একটু দেখাই, এটা শীটে 49 50-এর অনুরূপ আসছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা হলো আমাদের বৃত্তের অধ্যায় থেকে আসছে। এই যে 49, এই যে 50, সরলরেখার সমীকরণ কোনটি? এই যে y = mx, আমরা জানি যে সরলরেখার, যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = mx। এম হলো ঢাল, ঢাল বের করে আমরা ওটা বের করতে পারবো।
একটু দেখি। এটাকে আমরা বলতে পারি x1 y1 x2 y2। এত সরলরেখার সমীকরণ কোনটা? সরলরেখা যেহেতু এটা মূল বিন্দুগামী, আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y সমান mx। এমটা হলো ঢাল। তো আমাদের এম বের করলে অঙ্কটা হয়ে যাবে। তো এখানে এমটা ঢাল বের করার সূত্র হলো, ঢাল বের করার সূত্র হলো কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। এই ওয়াইটা হলো কোটি এবং প্রথম মানটা হলো ভুজ, এটা আমরা জানি সবাই। তাহলে কোটি দ্বয়ের অন্তর মানে কি? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে y2 হলো আমাদের 3 - 0, x2 হলো 3 - 0। তাহলে 3/3 = 1। তাহলে এম এর মান 1। তাহলে ওয়াই সমান 1 × x, ওয়াই সমান x। এটা হলো আমাদের এই সমীকরণের সরলরেখার সমীকরণ মান, ওয়াই সমান এক্স। ডাল যদি 3 হতো, এম এর মান 3 হলে তাহলে আমরা এটা নিতে পারতাম। আর এইগুলো অবশ্যই সরলরেখার সমীকরণ নয়। 73 নম্বর, যদি NC12 সমান NC8 হয়, তবে 12CN সমান কত? আমাদের এন এর মান বের করতে হবে। এটা সমাবেশ শীটের সূত্র থেকে হুবহু আসছে। আমরা একটু দেখি। বিন্যাস সমাবেশ বীজগণিতে পাবো। বিন্যাস সমাবেশ, এই যে আমরা এখানে পাচ্ছি এন সি এক্স এন সি ওয়াই হলে এন এর মান হলো এক্স প্লাস ওয়াই। এই নিচের আমাদের এক্স আর ওয়াই যোগ করলে এন এর মান পাওয়া যাবে। যেমন NC8 সমান NC6 হলে এন হলো 14, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেইভাবে আমরা এখানে করতে পারি। NC12 NC8 হলে এন হবে হলো 12 + 8, 20। তাহলে আমাদের বলছে 22CN। 22CN মানে হলো 22C20। 22C20-কে এখন আমরা বিস্তারিত বলার সময় নেই আসলে। এটা এটা ওকে 22C20-কে আমরা বলতে পারি 22C কিভাবে? আমরা জানি NCR সমান NCN-R, এই দুটা ইকুয়াল। তাহলে এখানে আমরা 22C20-কে আমরা একটু সহজ করে নেওয়ার জন্য 22C2 বললাম। এটার মানও যা হবে, এটার মানও সেম হবে, একদম সেম হবে। তাহলে এখন সি এর মান হলো 2। এটাকে আমরা যদি জানি যে NCR এর সূত্র কি, ফ্যাক্টরিয়াল N ফ্যাক্টরিয়াল R, N - R তার ফ্যাক্টরিয়াল। এত সূত্র না করে আমরা, যেহেতু আর এর মান 2 আছে, তাহলে 22 আমরা 2 বার নেবো, একবার করে পিছনে যাবে। 22 × 21, 22 × 21। আর যেহেতু 2 বার আছে, 2 আর এর মান 2, 2 × 1। তাহলে 11 × 21, 11 × 21। যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করা খুবই সহজ। 11 দ্বারা যদি কোনো কিছুকে গুণ করতে চাই, তাহলে সেই সংখ্যা দুইটা দুই পাশে বসবে এবং মাঝে বসবে হলো ওই দুইটা সংখ্যার যোগফল। তাহলে এই যে 2 1 মাঝে বসবে হলো 21-এর যে 2 এবং 1 তার যোগফল হলো 3, 231। অপশন খ। 74 নম্বর, এক্স বিলংস টু এন। এ হলো এ সেটের উপাদানগুলো কি? এক্স বিলংস টু এন। এক্স এর মান হলো সকল, এন হলো সকল অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা, অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক হলেও হবে না, পূর্ণ সংখ্যায় ঋণাত্মক -5 হলেও হবে না, পজিটিভ হতে হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। বা এটা আমাদের শুরু হবে 1 দিয়ে, শুরু 1 2 3 এইগুলো ইনফিনিটি।
তাহলে এক্স, আমরা এ সেটের এই উপাদান এবং বি সেটের, বি সেটটা কি এক্স এর মান এই জোড় সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 8, 8 থেকে ছোট অথবা আর এর সমান। আর এখানে এক্স হলো 2 থেকে বড় কিন্তু 6 থেকে ছোট অথবা 6 এর সমান। বলছে এ ইউনিয়ন, সরি ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান কত। ইন্টারসেকশন আমরা জানি এটা গসাগুর, গসাগুর মতো কাজ করে। কমনের একটা, আনকমনের একটাও না। এটা আমাদের আছে সেটের 25 নম্বর, একদম হুবহু। আমরা দেখি সেট, সেটের 25 নম্বর। হ্যাঁ এই যে একদম হুবহু আসছে। এক্স টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 6 কিউ। এখানে শুধু পি এবং কিউ সেট দুইটা নাম হয়েছে, কিন্তু আমাদের ওখানে ছিল এ বি। এটা এবং এটা সেম চিত্র দিয়েও আসে। তো আমরা একটু দেখি, তাহলে এ সেটে আমরা কি পাচ্ছি। এ সেটের উপাদানগুলো পাচ্ছি হলো এক্স এর মান 2 থেকে বড় কিন্তু 6 থেকে ছোট অথবা 6 এর সমান। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা 3, 4, 5, 6 নিতে পারবো। আর বি পাচ্ছি হলো এক্স জোড় সংখ্যা কিন্তু 8 থেকে ছোট অথবা 8 এর সমান। যেহেতু জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা আমরা নিতে পারি 2, 4, 6, 8। এখন আমার বলছে এ ইন্টারসেকশন বি, তার মানে এর 3, 4, 5, 6 ইন্টারসেকশন 2, 4, 6, 8। তাহলে এটা কমনের একটা, আনকমন একটাও না। আমরা এখানে যাচ্ছি 4, 6, 4, 6। তাহলে ওটার উত্তর হবে হলো 4, 6, অপশন খ। সর্বশেষ ম্যাথটা আমরা একটু দেখি। একটি ব্যাগে 2টি লাল বল, 3টি সবুজ বল, 2টি নীল বল আছে। একটা ব্যাগ, যেখানে এটা যদি একটা ব্যাগ হয়, এখানে আমাদের কয় ধরনের বল আছে? 3 ধরনের। তার মধ্যে লাল আছে হলো 2টি, সবুজ গ্রিন আছে হলো 3টি, এবং নীল ব্লু আছে হলো 2টি। মোট হলো 2, 5, 7টি বল আছে। যদি দৈর্ঘ্যভাবে 2টি বল নেওয়া হয় তাহলে বল দুইটি নীল না হওয়ার সম্ভাবনা কত। বল দুইটি নীল না হওয়ার সম্ভাবনা মানে হলো বল দুটি লাল আর সবুজের মধ্যে থাকবে। লাল আছে যেখানে 2টি, লাল আছে 2টি, সবুজ আছে 3টি। মানে আমরা এই 5টির মধ্যেই পাবো। দেখি এটা সম্ভাব্যতা শীটের 5-এর অনুরূপ। 5 নং প্রশ্নের আমরা দেখানোর চেষ্টা করি সম্ভাব্যতা। এই যে 5 নম্বর, একটি বাক্সে 5টি কালো, 4টি লাল ও 3টি হলুদ বল আছে। দৈর্ঘ্যভাবে পরপর দুইটি, এই যে পরপর 2টি বল নিলে তা, এই যে আমাদের বল দুইটি কালো বল, একটি বল লাল অপরটি কালো না হও, বল দুটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত, বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কত, 3টি বলে লাল না হওয়ার সম্ভাবনা কত। তো আমরা এই টাইপের ম্যাথ ক্লাসে করিয়েছি। তো হুবহু আসেনি, কিন্তু একদম সেম সিমিলার। তো এখানে শুধু সংখ্যাটা কম বেশি এবং কালারটা আলাদা। আমরা দেখি বল দুইটা, এবং আমাদের এখানে 2টি বল নেওয়া হয়েছে, একটি বল না, কিন্তু এটা অনেকে ভুল করছে। অনেকে একটি বল ভেবে করছে। দেখেন বলটা যদি টোটাল বল, আমরা জানি সম্ভাব্যতার সূত্র কি। সম্ভাব্যতা হলো মোট ঘটনা নিচে আর হলো অনুকূলে ঘটনা, এটা হলো সম্ভাব্যতা। তো এখানে আমরা বল, টোটাল বল পাচ্ছি হলো 7। তার মধ্যে আমরা যেহেতু নীল না হওয়ার সম্ভাবনা, তাহলে লাল অথবা সবুজ হবে। তাহলে 5/7। এই যে অনেকে এটা উত্তর দিয়ে দিয়েছে, যা আসলে ভুল। এটা যদি আমরা একবার নিতাম, এটা অ্যান্সার। এটা আমরা বলটা 2বার নিচ্ছি, তার মানে কি গুণ আর একবার হবে। এখন আমি 7টা থেকে 5টা পাচ্ছি প্রথমে, কিন্তু আমি যদি পরপর 2বার টস করি, তাহলে আমি এখন তো আমি একটা পাচ্ছি, একটা কিন্তু আমার কমে গেল। একটা কমে গেল, মানে এখন আর বল আছে হলো 6টা টোটাল, এবং সেটা আমাদের
কমছে লাল অথবা সবুজ এর মধ্যে থেকে কমছে। তাহলে আমরা যেহেতু ওই দুটার মধ্যেই বল পাবো, তাহলে এখানেও একটা কমে যাবে, ছয়টায় চারটা। প্রথমে সাতটায় পাঁচটা নিতে পারবো, তারপরে একটা কমে যাবে, ছয়টায় আমরা চারটা নিতে পারবো, যেহেতু আমাদের দুইবার আমাদের এইটা লটারি করতে হয়েছে। তো এখানে আমরা দেখি চার, দুই দুগুণ চার, তিন দুগুণ ছয়, তাহলে পাঁচ দুগুণ আমরা লব লব গুণ করে দেবো, 10 বার 21। উত্তর উত্তর 10 বার, ও এটা কিন্তু 10 ছিল আসলে, 10 বার 21, অপশন ক। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, আপনারা নিজেদের মধ্যে শেয়ার করবেন, এবং আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের কেরিয়ার পয়েন্টের পাশেই থাকবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।